সেক্টরে ব্যাংকিং সেক্টরে কিছুটা হলো একটা শৃঙ্খলা আনতেছে এবং বিশেষ করে আমাদের বিদেশে যে অর্থ পাচার হয়েছে আমাদের দেশের টাকা সেটি ফিরিয়ে আনার জন্য আমার জানা মতে যে সরকার কাজ করছে তার পরিচিত নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্নভাবে সেক্ষেত্রে এই সরকারকে তাদের কিছু ইফিসিয়েন্সি আছে অনেকগুলো ইনএফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সেটাকে যদিও পজিটিভ অর্থে আমরা এই সময়টা ব্যবহার করতে পারি এবং বিশেষ করে আমাদের দেশের আমরা যেটা বলি যে ভাইও যেটা বলেছে যে তৃতীয় বিশ্বের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানানমুখী মেরুকরণ উন্নয়ন অগ্রগতি কিংবা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড় বাধা সেই ক্ষেত্রে এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটা ধরে রেখে যদি আমরা আমাদের দেশের যে দীর্ঘদিনের যে একটা রাজনৈতিক আমি মনে করি যে অনেক ক্ষেত্রে রাজনীতির অপসংস্কৃতি এটার যদি একটা পরিবর্তন করতে পারি কারণ আমাদের স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন প্রত্যেক নির্বাচনই বোধহয় অন্তত 100-এর উপরে সবসময় ডেথ কেস থাকে অনেক ধরনের ভায়োলেন্স হয় কেন্দ্র দখল করা এটি কিন্তু স্বাভাবিক নির্বাচনগুলোতে হয়েছে তো আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছে যে তিনি ভালো একটা নির্বাচন দিতে চান তো ভালো নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই কালচারের যদি পরিবর্তন না হয় রাজনৈতিক দলগুলো তাহলে কিন্তু তিনি দিতে পারবেন না তাহলে এখানে আমাদের সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর একটা দায় রয়েছে তো এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলো কিন্তু আগের মতোই পেশি শক্তি যে মাসেল পাওয়ার মানি পাওয়ার এলাকায় আধিপত্য বিস্তার এই রাজনীতিটি ঢুকে যাচ্ছে তো এই রকমের একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে আপনি নিজেও তার শিকার হ্যাঁ এত মানুষের প্রাণ বিসর্জন দেওয়ার পরেও যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে তো আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং আমরা তাই বলছি যে বাংলাদেশের যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে তো আগামীতে আমরা রাজনীতি ছেড়ে দেবো কারণ মানুষ কিন্তু বারবার আমরা এরকম একটা গণ অভ্যুত্থানের দিকে ডাকবো না বারবার রাস্তায় নেমে তারা রক্ত দিবে জীবন দেবে আমরা তো সবাই মিলে শেখ হাসিনার পতন ঘটিয়েছি ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি তো ভবিষ্যতের লক্ষণ স্বৈরতন্ত্রের লক্ষণ তাহলে তো আমাদের রাজনীতি করার কোনো মানে হয় না আমরা কিন্তু ওই সিদ্ধান্তই নিয়েছি যদি পরিবর্তন না করতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো একেবারে সক্রিয় কর্মের মধ্যে দিয়ে রাজনৈতিক মাঠে আছি তারা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পাইনি বিফোর দুটো দল একটা বিএনপির নামের কাছাকাছি বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট এই নামে একটা হচ্ছে যে সুপ্রিম পার্টি নামে নিবন্ধন দেওয়া হয়েছে কেন ওই যে ভাই যেটা বলছে যে একজনের এক্সাম্পল দিয়ে যে এজেন্সি ক্রিয়েট করেছে তো বাংলাদেশের রাজনীতিতে আপনার রাষ্ট্রীয় এজেন্সি কিংবা গোয়েন্দা সংস্থা তার কাজ জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে সরকারকে রিপোর্ট করা অবহিত করা তার কাজ তো রাজনীতিতে হস্তক্ষেপ না রাজনৈতিক দল তৈরি করা না এইটা কিন্তু মানে মনি ভাই একটা বড় দলের প্রতিনিধিত্ব করে তারা ব্যবহার করেছে পরের গভর্নমেন্টও ব্যবহার করেছে যার ফলে কিন্তু আমাদের এই প্রশাসনিক সিস্টেমটা কলুষিত হয়েছে তো আমরা এই কারণে কিন্তু বলছি যে এই ব্যবস্থাটা একটা পরিবর্তন দরকার এটা ঠিক যে বাংলাদেশে এখন নিবন্ধিত দল আছে সম্ভবত আপনার ৫৫টা না ৫৪ তার মধ্যে নির্বাচন কমিশনের বর্তমান যে শর্ত আমরা ওনাদেরকে বলেছিলাম আপনারা এই পলিসিতে আপনারা দলগুলোর কার্যক্রমকে আপডেট করেন যে দেশের ১/৩ জেলা কমিটি উপজেলা কমিটি এবং মেট্রোপলিটন জেলা এলাকাগুলোতে সক্রিয় কার্যক্রম যদি যাচাই বাছাই করে আমার ধারণা ৮ থেকে ১০টা দলের বেশি এই শর্ত পূরণ করতে পারবে না তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করুক এটা কিন্তু আমাদের দল থেকে ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছিলাম যেটা করতে পারে সেকেন্ড হচ্ছে ভাই যেটা বলেছে এটা আমরা তো এই যে একটা বৃহৎ পরিবর্তন দেখেন বিএনপির মতো দল জামাতের মতো দল আজকে মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবি যে দেখেন আজকে জামাতের নেতাদের অফিসে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা যাচ্ছে আমি দেখলাম যে ওনাদের সাথে মিটিং করে ব্রিফ করতেছে অথচ এই আমি দেখেছি যে ম্যাক্সিমাম বিদেশি রাষ্ট্রগুলো জামাত সম্পর্কে দেখলাম যে নেতিবাচক ধারণাই পোষণ করতো যে তারা একটা মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠী এই হিসেবে অনেকে ভাবতো কথাবার্তা যেটা বুঝতাম কিন্তু এখন তারা ওখানে যাচ্ছে মিডিয়াতে জামাতের অনেক ক্ষেত্রে খবরাখবরও ঠিকঠাকভাবে প্রচার করতো না এখন সমস্ত চ্যানেলগুলোতে দেখবেন যে জামাতের মহানগরী না ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের নেতারা থেকে শুরু করে উপজেলার নেতা জেলার নেতা তারাও টেলিভিশন আলাপ আলোচনা টকশোতে বা কথা বলতেছে বিএনপি তো একটা বড় দল তারা ফ্যাসিলিটিসের সরকারি পার্টি না হলেও বিরোধী দল হিসেবে তাদের একটা অবস্থান ছিল তো তারপরেও যে আজকের এই বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট এটা ঠিক যে এখন রাজনৈতিক এবং সাংগঠনিক জায়গা থেকে বিএনপি একটা বড় দল হওয়ায় অলিখিতভাবে অনেকে মনে করে যে তারা এই সরকার চালাচ্ছে পেছন থেকে যার ফলে আপনি দেখবেন যে লোকাল পর্যায়ে ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিস বিভিন্ন কার্যক্রমে বিএনপির নাম্বার 1 প্রাধান্য দেওয়া হচ্ছে তো এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি প্রাধান্য পাচ্ছে জামাত তার স্পেস পাচ্ছে অন্যরাও পাচ্ছে এই
পরিস্থিতিটা কারা তৈরি করে দিল? একেবারে কিন্তু দেশের আপামর জনসাধারণ, এবং আপনি যদি এই জুলাই শহীদদের সংখ্যা দেখেন ম্যাক্সিমামই কিন্তু একেবারেই সাধারণ জনতা, এমনকি তার মধ্যে 70 জনের মতো পথ শিশু রয়েছে। এই পরিবর্তনটা তারা কেন এই পরিবর্তনের জন্য রাজপথে নামলো, লড়াই করলো? কিংবা আমার কথাই যদি ধরেন, আমি তো একেবারে একটা দল করে ক্ষমতায় চলে যাব, কিংবা আমি এমপি মন্ত্রী হব, এই রকমের আকাঙ্ক্ষা থেকে ওই রকমের একটা কর্তৃত্ববাদী সরকারের মন্ত্রীর আকাঙ্ক্ষা থাকলে তো লাস্ট গভর্নমেন্টের পিরিয়ডে অনেক ধরনের সুযোগ ছিল, আমরা সাথে কম্প্রোমাইজ করতে পারতাম। তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই ইস্টাবলিশমেন্টের বাইরে, এই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে আমরা একটা ভয়েস আকারেও যদি একটু অবস্থান করি এবং সেটার যদি রিফ্লেকশনের মাধ্যমে কিছুটা পরিবর্তন হয় সমাজ এবং রাষ্ট্র, সেটা আমাদের একটা সন্তুষ্ট। সেই জায়গা থেকে কিন্তু আমরা লড়াইটা করেছি। সেই লড়াইয়ে বিএনপির সাথে আমাদের মিত্রতা তৈরি হয়েছে। এখন যদি আমি দেখি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আগের সরকার কিংবা আগের অপরাজনীতির সমস্ত কর্মকাণ্ডই বিএনপির মধ্যে রিফ্লেকশন হচ্ছে, তাহলে আমি আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। দেখতে পাচ্ছি ধরেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ধরেন এই কারণ বাজারের এই সবজি বাজার থেকে শুরু করে গ্রাম থেকে শহরের মাছ বাজার, গরুর হাট, আপনার লঞ্চঘাট, খেয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো বিস্তার এবং দখলে, তারপরে গার্মেন্টস এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে গার্মেন্ট বিএনপির নিজেদের লোকেরাই মারামারি করে ইতিমধ্যেই বোধহয় 100-র উপরে মার্ডার হয়েছে। তাহলে একটা দল যদি ক্ষমতায় যাওয়ার আগে যদি নিজেদের মধ্যে এত ভায়োলেন্সে জড়িত হয়, ক্ষমতায় গেলে কি হবে? এবং সেই দলের শীর্ষ নেতারা যদি এটা বলে দায়রা তো চায় যে আমরা বহিষ্কার করছি 1,500 এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে আপনি ক্ষমতায় না গিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার হাতে ক্ষমতা দিলে তো আরও বেপরোয়া পরিস্থিতি তৈরি হবে। যেই কারণে কিন্তু আমাদের ছোট দল হিসেবে আমাদেরও সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সবাই এই বিদ্যমান এবং পূর্বের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে আমরা যে নতুন, যেটা 1 আগস্টের এই ছাত্রদের ঘোষণার জায়গাও ছিল যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের আপনার ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন করে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে যেতে চাই, সেই সোশ্যাল কন্ট্রাক্টে কিন্তু আমাদেরকে একমত হতে হবে। সেই কারণে এই যে সেখানে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলাপ আলোচনাগুলো করছে সংস্কার প্রস্তাব নিয়ে, এইখানে আপনার দলীয় অবস্থানের চেয়ে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে যদি আমরা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে পারি, এবং যেভাবে এখন আলোচনাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়োগ প্রক্রিয়া, এবং এই সংখ্যানুপাতিক হারে পুরো নির্বাচন না হলে, যেটা ভাই বলেছেন এটা একটু বলতে চাই আমি, যেটা নেপালের উদাহরণ দিয়ে যে বারবার গভর্নমেন্ট পরিবর্তন হয়, এখন যে কমিশনে যে আলাপটা হচ্ছে যে উচ্চ কক্ষের 100 শুধুমাত্র এই পিআর পদ্ধতিতে হবে, তাহলে লোয়ার বিদ্যমান সিস্টেমেই কিন্তু 400-র মধ্যে ধরেন বাংলাদেশের দীর্ঘদিনের কালচার ওই বিজয়ী দলেরই কিন্তু 200-250 মেজরিটি, 2/3 মেজরিটি থাকতেছে। গভর্নমেন্ট আপনার পরিবর্তন করতে হলে তো 2 পার্লামেন্টেরই 2/3 লাগবে, বিদ্যমান সিস্টেমেও কিন্তু এটা সম্ভব নয়। তবে উচ্চ কক্ষে যদি এই ধরনের পিআর পদ্ধতি হয়, তাহলে কি হচ্ছে, আপনি বরং এমন একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি কিংবা আপনি যেটা বলছেন ওই স্থিতিশীল রাষ্ট্রের জন্য এবং সকলের আপনার মতামতের জন্য হলেও এই উচ্চ কক্ষের পিআর পদ্ধতিটা একটা ভালো পদ্ধতি, যে সবার প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতেছে। কোনো দল 2% ভোট পেলে তার 2 জন আপনার সংসদ সদস্য উচ্চ কক্ষে থাকতেছে, তার দলের ভয়েসটা ওই রাজপথের আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়ার পরিবর্তে পার্লামেন্টে গিয়ে বলতেছে। এইটা কিন্তু একটা ভালো পদ্ধতি যদি এটা হয়।